দুর্দান্ত প্রতাপশালী স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। সাধারণ জনতাকে নিয়ে তিনি রাজপথে ৯ বছর আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু আপোস করেননি, মাথা নত করেননি। তিনি ১৯৭১ সালেও চাইলেও যখন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যখন অনেকেই পরিবার পরিজন নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, প্রতিবেশী দেশে কিংবা অন্য কোথাও নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে, তখনও তো তিনি চাইলে পারতেন তার শিশু সন্তানদেরকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে, কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি। দেশের মানচিত্র দেশ ছেড়ে, দেশের মাটি, দেশের মানুষ ছেড়ে যাননি। এবং পরবর্তীতে আমরা দেখেছি তিনি শিশু সন্তানদের সহ, ২ সন্তান সহ বাংলাদেশে অবস্থান করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে যখন পাকিস্তানি সেনারা জেড ফোর্সের প্রধান জিয়াউর রহমান কিংবা তার পরিবার পরিজনদেরকে হন্যে হয়ে খুঁজছিল, তখনও তিনি দেশ ছেড়ে পালাননি, বরং এক আত্মীয়ের বাসায় জীবন ঝুঁকি নিয়ে তিনি আত্মগোপনে ছিলেন, পালিয়েছিলেন। কিন্তু তারপরও তিনি আটক হয়েছেন। আটক হয়ে তাকে ক্যান্টনমেন্টের বাসভবনে রাখা হয়েছিল। তিনি তখনও আপোষহীন ছিলেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই আপোষহীনই ছিলেন। তার যে অমোঘ বাণী, তিনি বলেছিলেন যে যত চেষ্টাই করা হোক, জনগণের থেকে তাকে যত বিচ্ছিন্নই করার চেষ্টা করা হোক, দেশের মানুষই তার স্বজন, দেশের মানুষই তার শেষ আশ্রয়, তার শেষ ঠিকানা দেশের মাটি। ঠিক তার শেষ ঠিকানাতেই আজ তিনি চিরনিদ্রায় শায়িত হবেন, যে কারণে তাকে তার চিরচেনা সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়েছে। এবং এই জানাজার নামাজের জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করছে তাদের সে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেওয়ার মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানাতে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই সংসদ ভবনের সামনের এলাকা কিভাবে জনসমুদ্রে পরিণত হয়েছে। সারা দেশের আনাচে কানাচে থেকে আসা মানুষ জড়ো হয়েছে এই জাতীয় সংসদ ভবনের সামনের যে এলাকা রয়েছে সেখানে। এবং শুধু তাই নয়, সংসদ ভবনের সামনে যে মালিক মিয়া অ্যাভিনিউয়ের যে রাস্তা রয়েছে, সেই রাস্তাও সয়লাভ হয়েছে মানুষের পদচারণায়। সেখানেও মানুষের কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন তাদের দলীয় প্রধানের জানাজার জন্য। যেখানে চোখ যায়, যত দূরে চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। ঠিক যেন ১৯৮১ সালের ২ জুন ইতিহাসের পাতায় আরেকটি বেদনাবিধুর দিন, আরেকটি শোকাবহ দিন ছিল। বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা এই মানিক মিয়া অ্যাভিনিউতে যেদিন হয়েছিল, ঠিক তারই আরেক পুনরাবৃত্তি আজকের এই মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবন এলাকায় আমরা দেখতে পাচ্ছি। আমরা ২-১ জনের সঙ্গে কথা বলেছি এমন, যারা বলেছেন তারা এখানে এসে আবেগ আপ্লুত, কারণ তারা ৪৪ বছর আগেকার সেই জানাজার স্মৃতি তাদেরকে আবেগতাড়িত করছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় অংশ নিয়েছেন যারা, তাদের কয়েকজন আজকেও তার স্ত্রী সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজার অংশ নিয়েছেন। অর্থাৎ মহাকালের যে বিদায় আজকে হচ্ছে, সে বিদায়েরও তারা অংশীদার এবং ৪ দশকের সাক্ষী। এবং তারা বলেছেন যে ওদিন যে শোকাবহ পরিবেশের তৈরি হয়েছিল সারা দেশ জুড়ে, আজও ঠিক তেমনি সারা দেশের মানুষ শোকে মুহ্যমান। শুধু বিএনপি নেতাকর্মী নয়, বরং দলীয় গণ্ডি পেরিয়ে বেগম খালেদা জিয়ার এই বিদায় ক্ষত বিক্ষত করেছে দেশবাসীর হৃদয়কে। কারণ তিনি তো শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের নেতা, তিনি ছিলেন জাতির ঐক্যের প্রতীক। আমরা দেখেছিলাম ৯০-এ যখন স্বৈরাচার এরশাদ পতন আন্দোলন শুরু হয়েছিল, তখন তিনি ঐক্যের প্রতীক হিসেবে নিজেকে আবির্ভূত করেছিলেন। তার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ আন্দোলনে সামিল হয়েছিল। আমরা এর পরে দেখেছিলাম ৯০-এর পরে তিনি যখন ক্ষমতায় এসেছেন, ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে তার নেতৃত্বে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, সরকার গঠন করে, তখন সংসদীয় গণতন্ত্রের, তার হাত ধরেই আবার সংসদীয় গণতন্ত্রের ধারা চালু হয়। এর পরবর্তীতে আমরা দেখেছিলাম ১৯৯৬ সালে তিনি আবার নির্বাচিত হয়ে সংসদে এসেছিলেন, কিন্তু জনদাবিতে তিনি জনদাবিকে মেনে নিয়েছিলেন এবং সংসদীয় গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখার স্বার্থে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তিনি চাইলে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে পারতেন, কিন্তু জনগণের দাবিকে, গণমানুষের দাবিকেই তিনি প্রাধান্য দিয়েছেন, কারণ তিনি তো গণমানুষের নেতা ছিলেন। বিএনপি নেত্রী হিসেবে নয়, শুধু সাধারণ মানুষের নেত্রী হিসেবে, সারা দেশের মানুষের নেতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। এবং রাজনীতির সেই অধ্যায় পেরিয়ে
প্রায় 4 দশকেরও বেশি সময়ের সেই রাজনৈতিক অধ্যায় পেরিয়ে তিনি আজ চিরবিদায় নিচ্ছেন। তার সেই চিরবিদায়কে অম্লান করে রাখার জন্য, তার সেই চিরবিদায়ের অংশীদার হওয়ার জন্য, ইতিহাসের এক বেদনাবিধুর দিনেরও অংশ হওয়ার জন্য আজ এখানে লাখো মানুষের সমাগম। কিন্তু যার উদ্দেশ্যে এত মানুষের সমাগম, সেই প্রিয় নেত্রী, বিএনপি নেত্রী, তিনি কফিনবন্দি হয়ে আছেন, নিথর দেহে আছেন। নিশ্চয়ই তার আদর্শ সাধারণ যারা এসেছেন, সাধারণ মানুষজন তারা বলছেন তারা নিছক ভালোবাসার টানে এসেছেন, কোনো দলীয় আদর্শ নয়, বরং তাদের কাছে খালেদা জিয়ার যে ভালোবাসা, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, সেটিই তাদের আবেগ, সেটিই তাদের এখানে আসার একমাত্র উপলক্ষ। আর দলীয় নেতাকর্মীরা বলছেন বিএনপি চেয়ারপারসনের যে নৈতিক শিক্ষা ছিল, সততার যে শিক্ষা, অহিংস রাজনীতির যে শিক্ষা, সেটি তাদের পাথেয়, সেটি তাদেরকে পথ দেখাবে যুগ যুগ ধরে। এর আগে আমরা দেখেছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রূপকল্প 2030 ঘোষণা করেছিলেন, যেটি বিএনপিকে শুধু নয় পুরো জাতিকে একটি দিশা দেখিয়েছিল, যে যার মধ্য দিয়ে দেশ একটি আর নতুন দিশা পেয়েছিল, একটি আপোষহীন নেতৃত্বের জায়গা থেকে তিনি বলেছিলেন যে বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি যাতে আর ফিরে না আসে, তারই একটি প্রতিশ্রুতি সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি ঘোষণা করেছিলেন এবং জাতিকে তিনি শুনিয়েছিলেন এক অহিংস রাজনীতির বারতা। তিনি বলেছিলেন বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, প্রতিহিংসার রাজনীতি আর কখনো বাংলাদেশে ফিরবে না। বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতি করেনি কিংবা ভবিষ্যতেও করবে না, সেই ঘোষণায় তিনি রূপকল্প 2030-এ দিয়েছিলেন। এর পরবর্তীতে আমরা দেখেছিলাম 2022 সালের শেষে বিএনপির তরফ থেকে ঘোষণা করা হয় 31 দফা, রাষ্ট্র পরিচালনার 31 দফা। সেই ঘোষণাতেও, সেই ঘোষণাপত্রে অর্থাৎ 31 দফা প্রণয়নেও ভূমিকা রেখেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা দেখেছিলাম গত 17 বছরের দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে কিভাবে তিনি বজ্রকণ্ঠ হয়ে একটি মাত্র একজন নারীর প্রতিবাদ, সেই প্রতিবাদ করেই তিনি ক্ষান্ত হননি। তিনি রাজপথে নেমেছেন, তিনি জেলে গিয়েছেন, কিন্তু তবুও তার কণ্ঠকে কখনোই দমিয়ে রাখা সম্ভব হয়নি। তিনি সত্যের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে আজীবন লড়েছেন, অন্যায়ের বিরুদ্ধে চিরউন্নত শির হয়ে তিনি ছিলেন এবং সেই শিক্ষা তিনি তার নেতা কর্মীদেরকে যেমন দিয়েছেন, জাতিকেও সেই শিক্ষা দিয়ে গেছেন। আমরা দেখেছিলাম 5 আগস্টের সেই 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি জাতিকে বার্তা দিয়েছিলেন প্রতিহিংসাহীন, অর্থাৎ প্রতিহিংসা পরায়ণতার পথ পরিহার করে একটি অহিংস রাজনীতির পথে ফিরতে। আমরা তখনও দেখেছিলাম 5 আগস্ট ওই সরকার পতনের পর দেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন নির্দলীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে, তারপরে বাংলাদেশে কিছু অঙ্গনে অস্থিরতা শুরু হয়েছিল, তখন আমরা দেখেছিলাম বেগম খালেদা জিয়ার যে দূরদর্শী নেতৃত্ব, তার এবং জাতিকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা, তখন আমরা লক্ষ্য করেছিলাম। আমরা দেখেছিলাম যে জুনের 13 তারিখে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হয়েছিল, কালজয়ী সেই বৈঠক, এরপরেই বাংলাদেশের রাজনীতিতে একটি শান্তির ছায়া নেমে আসে। বাংলাদেশের যে আগামী নির্বাচন, সেই নির্বাচনের সম্ভাব্য তারিখ জাতি জানতে পারে। অর্থাৎ বলা যায় ওই বৈঠকের পরই বাংলাদেশের রাজনীতিতে একটি স্থিতাবস্থা চলে আসে এবং একটি শান্তির পরশ বা শান্তির বাতাস ছড়িয়ে পড়ে। এবং যেটি আমরা ওই আলোচনাতেও শুনেছি যে ওই বৈঠকের পিছনেও কারিগর ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, তিনি বাম ডান সবাইকে নিয়ে রাজপথে যেমন লড়েছেন, ঠিক তেমনি সামাজিকভাবেও তিনি বাংলাদেশকে একটি শান্তিময় বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রচেষ্টা নিয়েছেন। তিনি 20 দলীয় জোটের নেতৃত্ব দিয়েছেন, যেখানে সব রাজনৈতিক দল, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব তিনি করেছেন। অর্থাৎ সবাইকে নিয়ে পথ চলা, সবাইকে নিয়ে একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তিনি দেখেছেন, সবাইকে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল, শান্তিময়, একটি দুর্বিনীত বাংলাদেশ গড়ার প্রত্যয় তার ছিল এবং সেই স্বপ্ন নিয়ে তিনি এগিয়ে চলছিলেন। এবং তাকে আমরা দেখেছিলাম কিভাবে আওয়ামী লীগ সরকার শুধু তার জনপ্রিয়তা, তার দেশপ্রেমের কাছে, দেশপ্রেমে ভীত হয়ে তাকে কিভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে একটি দুদকের করা মামলায় তাকে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারের পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং তাকে রাখা হয়েছিল পুরানো ঢাকার সে পরিত্যক্ত কারাগারে, যেখানে যাওয়ার পরই তার
শারীরিক যে সমস্যাগুলো সেগুলো প্রকট হতে থাকে দিনকে দিন। বিনা চিকিৎসায় তিনি দিনকে দিন মৃত্যু মুখে ধাবিত হতে থাকেন।